হ্যালো বাচ্চা কাচ্চারা, কী অবস্থা? তো আজকে আমরা চলে আসছি আমাদের র্যাপিড বায়োর নেক্সট একটা ভিডিও নিয়ে। তো আমরা এর আগে আলোচনা করেছি অনেক কিছু নিয়ে, অনেকগুলো কিছু ডিজিজ নিয়ে আলোচনা করেছি, যেমন মায়োকার্ডিয়াল ইনফার্কশন নিয়ে আলোচনা করেছি, আমরা স্মোকিং নিয়ে আলোচনা করেছি, এরপরে আমরা ডায়াবেটিস নিয়ে আলোচনা করেছি। এছাড়াও আমরা বিভিন্ন রকম টপিক, ছোটো ছোটো টপিক লাইক অ্যান্টিবায়োটিক্স নিয়ে আলোচনা করেছি, আর অনেক কিছু নিয়ে আমরা ছোটো ছোটো ভিডিও আলোচনা করতেছি। তো এই সিরিজের কন্টিনিউয়াস হিসেবে আমরা আজকে একটা রিসেন্ট যে ইনফেকশন আমাদের বাংলাদেশে ছড়িয়ে পড়েছে, যেই রোগটা, সেটা হলো আমাদের ডেঙ্গু ভাইরাস, যেটা ডেঙ্গু জ্বর বলি আমরা যেটাকে। সেটা নিয়ে আমরা ছোটোখাটো একটা ওভারভিউ করব, যে আসলে ডেঙ্গুটা কেন ক্ষতিকর, কেন ডেঙ্গু হলে মানুষ মারা যায়, আর কেন আমাদের এই যে র্যাশ উঠতেছে, এইগুলো সম্পর্কে আমরা একটা ছোটোখাটো একটা ওভারভিউ দিব, যাতে সবাই আমরা সচেতন হতে পারি ডেঙ্গু থেকে। তো প্রথমে আসি, ডেঙ্গু জিনিসটা কি। ডেঙ্গু আসলে একটা ভাইরাসের নাম। তো এই ভাইরাসটা মানুষের মধ্যে সরাসরি কখনোই বাঁচতে পারে না। তাহলে এরা মানুষের মধ্যে কিভাবে প্রবেশ করবে? এরা তো মানুষের সাথে কন্ট্যাক্ট টু কন্ট্যাক্ট, মানে একটা মানুষ থেকে আরেকটা মানুষের হাঁচি কাশির মাধ্যমে ছড়াইতে পারবে না, কারণ এরা ডিরেক্টলি আমাদের শরীরের স্কিনের ভিতরে ঢুকে তারপরে আমাদের রক্তের সাথে মিশে যায়। তো স্কিনের ভিতরে ঢোকার কারণ কি? এই যে এডিস এজিপ্টি মস্কিউটো, আমরা জানি শুধু এডিস কথাটাই জানি, যে এডিস মস্কিউটোর কারণে, যে মশার কারণে, কামড়ের কারণে এই ডেঙ্গুটা হয়ে থাকে। তার মানে কি, এই মশাটা, এই যে এডিস মশা, এই মশাটা ধারণ করতেছে এই ভাইরাসটাকে। ডেঙ্গু ভাইরাসটা বেসিক্যালি এই মশাটার ভিতরেই আছে। এই মশাটা যখন একটা সুস্থ মানুষকে কামড়াবে, তখন এই ভাইরাসটা মশার মাধ্যমে আমাদের শরীরের ভিতরে প্রবেশ করবে এবং আমাদের ডেঙ্গু জ্বর হবে। তো সবার ডেঙ্গু জ্বর হবে না, কারণ যখন একটা মানুষের ইমিউনিটি ডেভেলপড হয়ে যায়, অলরেডি যখন একটা ডেঙ্গু আমাদের একবার হয়ে গেছে, তার বডিতে এই ডেঙ্গুর অপোজিটে, মানে এই ডেঙ্গুর বিপরীতে অ্যান্টিবডি ফর্মেশন হয়ে যাবে। সো একবার যে ডেঙ্গু হয়ে গেছে, তার এই জ্বর আবার হওয়ার সম্ভাবনা খুবই কম। তো আমরা আসি যে ডেঙ্গু জ্বর হলে মেইন সিমটমস কী কী। আমরা সবাই জানি মেইন সিমটমস কী কী। সেটা হলো অনেক বেশি জ্বর থাকবে, অনেক গায়ে ব্যথা থাকবে, মাসেল পেইন থাকবে। আরেকটা সব থেকে প্রধান যে জিনিসটা আমরা দেখি, সেটা কি হয়, সেটা হলো আমাদের যে প্লাটিলেট অথবা অনুচক্রিকা, সেটার কাউন্ট কিন্তু অনেক কমে যায়, এবং কি গাম ব্লিডিং হইতে পারে, এবং রক্ত বের হওয়ার যে রক্তপাতের যে টেন্ডেন্সিটা, এটা অনেক বাড়তে পারে। তো আমাদের এই পয়েন্টটা সবথেকে গুরুত্বপূর্ণ, যে কেন এই যে রক্তপাতটা হচ্ছে। এই রক্তপাতের কারণেই কিন্তু আমাদের শরীরের ভিতরে যখন ছোট ছোট ভেসেলগুলো থেকে রক্তপাত হচ্ছে, তখনই কিন্তু আমাদের শরীরে লাল লাল র্যাশ দেখা যায়। মানে আমরা উপর থেকে লাল লাল র্যাশের মতো দেখতে পারি। বেসিক্যালি এরা হলো ছোট ছোট রক্তকণিকা, যেগুলো আমাদের দেহের ভিতরেই সিক্রেশন হচ্ছে। শুধু যে বাইরেই রক্ত বের হবে এমন না, দেহের ভিতরে যে রাপচার হয়ে যায় ছোটো ছোটো ভেইন, শিরা, উপশিরাগুলো, সেইটার রাপচার হয়ে কিন্তু আমাদের আলটিমেটলি যে শরীরের উপরে র্যাশগুলো দেখা যায়। সো এই যে আমাদের যে রক্তকণিকাটা, এটা কেন বের হচ্ছে, কী কারণে আমাদের এই যে প্লাটলেটগুলো ধ্বংস হয়ে যাচ্ছে? তো প্রথমত যে ডেঙ্গু ভাইরাসটা আছে, এই ডেঙ্গু ভাইরাসটা কী করে, আমাদের শরীরে যে বোন ম্যারো থাকে, বোন ম্যারো, অথবা বাংলায় আমরা যেটাকে আমরা বাংলায় বলি অস্থিমজ্জা, এই বোন ম্যারো অথবা অস্থিমজ্জা থেকে কিন্তু আমরা জানি যে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা, এই তিনটাই সৃষ্টি হয়। এই ডেঙ্গু ভাইরাসটা সবার প্রথমে যে আমাদের লোহিত রক্তকণিকা, মানে বোন ম্যারোতে যে অ্যাটাক করে, এই বোন ম্যারোতে অ্যাটাক করার কারণে কী হয়, যে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিয়া, এই সবগুলোর ফর্মেশন বা প্রোডাকশনটা কমে যায়, যার ফলে আমাদের নতুন করে এই প্লাটলেট তৈরি হইতে পারে না। এবং এই ডেঙ্গু ভাইরাসটা তার সাথে কী করে, এই যে প্লাটলেটটা এদেরকে ধ্বংস করতে শুরু করে, আমাদের শরীরের ভিতরে ধ্বংস করতে শুরু করে। তখন কি হয়, রক্তগুলো জমাট বাঁধতে পারে না। রক্ত জমাট বাঁধার না কারণে আমাদের শরীর থেকে বের হয়ে আসার টেন্ডেন্সি থাকে। এছাড়াও এই যে আমাদের শরীরে যে ভাইরাসটা আসতেছে, ভাইরাসের বিপক্ষে অ্যান্টিবডি ফর্মেশন হয়। অ্যান্টিবডি কী করে, যে ভাইরাসটাকে মেরে ফেলতে সাহায্য করে। আমাদের শরীরে যে ডেঙ্গু ভাইরাসটা, এটা কিছুটা আমাদের শরীরে যে অনুচক্রিকা, এই অনুচক্রিকা মিমিক করে ট্রাই করে। মিমিক বলতে কি করে, এই অ্যান্টিজেনটা, মানে ভাইরাসের যে অ্যান্টিজেনটা এবং প্লাটিলেটটা, আমাদের যে প্লাটিলেট অথবা অনুচক্রিকা, এরা কিছুটা গঠনগতভাবে সেম। সো আমাদের যে অ্যান্টিবডিটা, মানে যেটা আমাদেরকে প্রোটেকশন দেবে, এ চিনতে পারে না আমাদের শরীরে যে কোনটা ভাইরাস আর কোনটা প্লাটিলেট, আলাদাভাবে চিনে উঠতে পারে না। যার কারণে ওরা ভাইরাসকে তো মারতেছেই, সাথে আমাদের প্লাটিলেটকেও ধ্বংস করে দিয়ে ট্রাই করতেছে, যেহেতু ওরা চিনতে পারতেছে না। সো এইভাবেও কিন্তু আমাদের শরীর থেকে প্লাটিলেটটা ধ্বংস হয়ে যাচ্ছে। এর কারণে আমাদের প্লাটিলেট কাউন্ট দেখবে অনেক সময় অনেকে 20,000-এর নিচেও চলে আসে। স্বাভাবিক কিন্তু 2.5 লাখের বেশি হলো স্বাভাবিক। কিন্তু যখন 20,000-এর নিচে চলে আসে, তখন কি আমাদের রক্ত জমাট বাড়তে পারে না, ফলে মৃত্যুর দিকে ধাবিত হয় একটা মানুষ।
তো এই ডেঙ্গু হয়ে গেলে সবার প্রথমে কি করতে হয়, সবার প্রথমে যেটা মানে সাফিসিয়েন্ট রেস্ট নিতে হবে, এবং রেস্ট নেওয়ার সাথে সাথে আমাদের যে চিকিৎসা মানে আমাদের যে ফ্লুইড ইনটেক এটা কিন্তু সব থেকে বেশি করতে হবে, যেমন ডাবের পানি অথবা নর্মাল পানি, স্যালাইন, এগুলো বেশি করে খাইতে হবে। এবং প্রথমত যেই ওষুধগুলো নেওয়া যাবে না তার মধ্যে হলো অ্যাসপিরিন নামক যে ওষুধগুলো আছে, অ্যাসপিরিন অথবা ব্যথার যে ওষুধগুলো, অ্যাসপিরিন অথবা ব্যথানাশক ওষুধ, অথবা অ্যান্টিকোয়াগুলেন্ট ওষুধ, মানে যেগুলো আমাদের যখন কোথাও রক্ত জমাট বাঁধে সেই রক্ত জমাট বাঁধাকে ছাড়াইতে যে ওষুধগুলো ইউজ করি সেগুলোকে বলে অ্যান্টিকোয়াগুলেন্ট ওষুধ। সবাই এই ওষুধগুলোর নাম অনেকেই শুনেছে, যেমন একটা উদাহরণ যদি বলি, ওয়ারফেরিন, দেন হেপারিন। এগুলো কি করে, এগুলো আমাদের শরীরে যখন রক্ত জমাট বাঁধাজনিত কোনো সমস্যা হয় তখন আমরা এই ওষুধগুলো দিতে পারি, কিন্তু আমাদের শরীরে অলরেডি ব্লিডিং টেন্ডেন্সি অনেক বেড়ে যাচ্ছে। সো এই ওষুধগুলো যদি আরও সাথে দিই, অলরেডি ব্লিডিং হচ্ছে, এরপরে রক্ত জমাট বাঁধা আরও কমে যাবে, সো আমাদের শরীর থেকে আরও বেশি রক্ত ঝরে যাবে। এই অ্যাসপিরিনেরও সেম জিনিস, ব্যথানাশক ওষুধেরও সেম জিনিস। তাহলে সব থেকে বেস্ট ট্রিটমেন্ট আমরা যেটা দেবো সেটা হলো নর্মাল প্যারাসিটামল। এটা রিলেটিভলি সেফ, এবং এটা ব্যথা কমাইতে সাহায্য করবে এবং জ্বরটাকে কমাইতে সাহায্য করবে। তো এইটা হলো আমাদের ডেঙ্গু নিয়ে ছোট একটা আলোচনা, এবং ডেঙ্গুতে কী দেওয়া যাবে কী দেওয়া যাবে না এটা নিয়ে ছোট একটা আলোচনা ছিল। তো আশা করি আমাদের নেক্সট ভিডিওতে দেখা হবে। তো সবাইকে আল্লাহ হাফিজ।